প্রশ্ন যদি ওঠে, কেমন আছে বাংলাদেশ? সর্বস্তরে না হোক, কিন্তু বাংলাদেশের 90% খেটে খাওয়া মানুষ সমস্বরে বলে উঠবে, ভালো নেই। সত্যি তাই, ভালো নেই বাংলাদেশ। যত দিন যাচ্ছে সে দেশের গরিব খেটে খাওয়া মানুষের কাছে অসহনীয় হয়ে উঠছে দিন যাপন। সারা বিশ্বে যে শিল্পকর্মে মাইলফলক তৈরি করেছিল, সেই পোশাক শিল্প আজ ধ্বংসের মুখে। গত 5 মাসে একাধিক বড় ও মাঝারি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমের সমস্ত অর্ডার আসছে ভারতে, চলে যাচ্ছে ভিয়েতনাম, শ্রীলঙ্কায়। কি করছেন তথাকথিত গণ অভ্যুত্থানের রং মাখা কচি নেতা থেকে সামাজিক ব্যবসায়ীরা? আসলে তারা এখনো মেতে রয়েছেন সংস্কার নামক এক অদ্ভুতুরে খেলায়। বাংলাদেশে এখনো গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলার লেশ মাত্র নেই, মূল্যবৃদ্ধি রোজ অসহনীয় রেকর্ড ভাঙছে। অন্যদিকে বাংলাদেশের ভিতরে চোরাস্রোতে ঠিক কি ঘটছে তা সংবাদ মাধ্যমে প্রায়ই নজরে আসছে। কাজ হারিয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। রাজপথ থেকে গলিপথে দেখা যাচ্ছে ডাকাতি, লুট, খুন, রাহাজানি। প্রশ্ন উঠতে শুরু করেছে, ইউনূস সরকারের কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশের মানুষকে অপরাধের পথ বেছে নিতে বাধ্য করছে? খেটে খাওয়া মানুষের কথা। গণ অভ্যুত্থানের পর 5 মাস কেটে গিয়েছে। অনেকে আশায় বুক বেঁধেছিলেন দ্রুত সময়ের পরিবর্তন হবে, কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ক্রমেই বেগতিক হচ্ছে। ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষেরা। 5 আগস্টের আগে আমরা 95% লোক খুব সুখী ছিলাম, আর 5 আগস্টের পরে 45% লোক না খেয়ে রয়েছে। এরপরে তো আর কোনো কিছু বলার নেই। আগে চাইছিল 60টা, এখন হয়েছে 75টা। ব্যবধান সারে বাড়ি 2 মাস। ভেন্ডি হয়েছে 120টা, পটল হয়েছে 130টা, বেগুনের কেজি 180টা। তখন ছিল 60টা 65টা। তাহলে আমরা কত ভালো আছি বুঝে দেন। আমরা আশা ভরসা ছিলাম যে ডক্টর ইউনূস সাহেব আইলে জিনিসের ন্যায্য দাম দিয়ে দিব, কিন্তু আমরা তা পাইতাছি না। আরো খুব দাম বেশি, বাজারে তরকারির দাম বেশি, চাইলের দাম বেশি। হ্যাঁ, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। রুডে আইলে কে পাই না। আপনার দৈনিক ইনকামের দর যা তার চেয়ে আরো অনেক কম পাই। এখন আমরা দিনকার খুবই কষ্টে যেতেছে। তখন যা ইনকাম করতাম মোটামুটি সংসার খুব ভালোভাবে চলতো, কিন্তু এখনকার বর্তমান সময় ওইভাবে চলতেছে না। জিনিসপত্রের দাম এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যা ধারণার বাইরে। সাধারণ জনগণ না খেয়ে মরার মতো অবস্থান বর্তমান সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ দিয়ে সামাজিক ব্যবসা করিয়ে নাকি দেশে গরিব মানুষের জীবনের মানোন্নয়ন করেছেন। এমনকি এই ঋণ প্রকল্পকে হাতিয়ার করে শান্তিতে নোবেল পেয়েছেন তিনি। যদিও মোহাম্মদ ইউনূস 5ই আগস্টের পর দেশের শাসনভার হাতে নেওয়ার পরেই অশান্তির কালো ছায়া ঘনিয়ে এসেছে। তার হাত ধরে বাংলাদেশে ঢুকেছে ফেরাউনের দল। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ নামক সমন্বয়কদের কিভাবে দেখছেন সাধারণ মানুষ? একজন বীর খেতাব ছিল জিয়াউর রহমান সাহেব। তার ছেলে যদি এই দেশ থেকে পলাইতে পারে, আপনারাও কিন্তু এই দেশ থেকে পলাবেন। আপনারা এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন না। আপনাদের মা বাপের দিকে খেয়াল রাখুন। আপনাদের মা বাপের পাসপোর্ট করুন, আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন, বংশের সকলের পাসপোর্ট করুন, নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না। এই দেশে 3226 জন পুলিশ মারা গেছে, কেউ কিন্তু এই কথা বলতেছে না, আপনাদের ভয়তে না, আপাতত দেশকে রক্ষা করার জন্য। এরও বিচার কিন্তু হবে। যেই ক্ষমতায় আসুক, একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে। আমাদের দেশে হিন্দু খ্রিস্টান সকলে বসবাস করে। সকলের এই দেশটা খালি মুসলমানের না, খালি হিন্দুর না, খালি বৌদ্ধর না, খালি খ্রিস্টানের না, সকলে দেশের নাগরিক, সকলে দেশে যুদ্ধপ্রাণ, সকলে দেশে যুদ্ধের অংশগ্রহণ করেছে, সকলে দেশে যুদ্ধের নায়ক। আপনারা প্রত্যেকের জায়গা থেকে এ দেশকে ভালোবাসুন, এ দেশের মানুষকে ভালোবাসুন, দেশের সম্পদকে আগলায় রাখার চেষ্টা করুন। দেশের সম্পদ যেন নষ্ট না হয়। আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই। গণ অভ্যুত্থানের পর থেকে কতটা ক্ষতি হয়েছে তা আঁচ করতে পারছেন মানুষজন। তারাও অকপটেই জানাচ্ছেন ইউনূসের থেকে শেখ হাসিনার সরকার ভালো ছিল। আমরা এই যে দ্রব্যমূল্য, যে চাউল,
তাই তরকারি, আমাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস এগুলি সবকিছুর তো দর দিন দিন বাড়তেছে। হাসিনার আমলে রিক্সা চালাইয়া 1000 টাকা কামাই করা কোনো ব্যাপার ছিল না, আর এখন 500-600 টাকা কামাই করতে মাথার গাম পাই পড়িয়া যায়। তো এই দেখ স্বাধীন করতে ফলাফল বলে কি কি স্বাধীন করতে আর কি লাভ করছে? আমি তো কোনো ল্যাপটপ দেই না, আর আমি কোনো পরিবর্তন দেখি না। 1000 টাকার বেশিও কামাই করতাম, বুঝছেন, আধাবেলা গাড়ি চালাইতাম, 1000 টাকার বেশিও কামাই করতাম। এখন তো রোডে প্যাসেঞ্জার ওঠে না, প্যাসেঞ্জার পাই না, আর প্যাসেঞ্জার পাইলেও প্যাসেঞ্জাররা কয় যেখানে 50 টাকা যাইতাম সেই ভাড়া কয় 30 টাকা, তো বাধ্য হয়ে 30 টাকায় নিতে হয়। এই সরকার আমায় দিয়ে কোনো দেশের কোনো কাজ করে না। এই রাস্তাঘাট, হ্যাঁ, এই যে ভার্সিটির ভিতরে কত রাস্তাঘাট হইয়া রয়েছে, থালা হইয়া রয়েছে, এর অন্য অন্য জায়গায় থালা হইয়া রয়েছে, হ্যাঁ, দুগা বালু আর খোয়া হালাইয়া দিলেও তো গাড়িগুলি ঠিক মতন চলে। এরা তো এই কাজটুকু করে না, তো রাষ্ট্র চালাইব কিভাবে? বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি কথা দীর্ঘদিন চালু ছিল, সেটি হলো সিন্ডিকেট আর চাঁদাবাজি। আওয়ামী লীগের বহু নেতা জেলে, অসংখ্য কর্মী ঘর ছাড়া, খুন হয়েছেন অনেকে। তাদের পার্টি অফিস থেকে ব্যবসা বহু জায়গায় দখল নিয়েছে কিছু রাজনৈতিক দল। সেই দলে নাম লেখাচ্ছেন সমন্বয়ক নেতারাও, কিন্তু তা আটকাতে পারছেন না মোহাম্মদ ইউনূস ও তার বাহিনী। তার পরিবর্তে শুধু কোচি নেতাদের ফাঁকা আওয়াজ শোনা যাচ্ছে। এই সরকার দোষ দেবো কার কাছে? যে বাজারে গেলে যে চাল কিনতাম 60 টাকা, সেই চাল হয়ে গেছে 2 টাকা কম 70 টাকা। পেঁয়াজ কিনতাম 80 টাকা, সেই পেঁয়াজ বর্তমানে 120 টাকা। সবকিছুর দাম দিন দিন বাড়তেছে। তো এখন সিন্ডিকেট কারা করতেছে? এই প্রেস ক্লাবের সামনে সব জায়গায় সবাই নিজ নিজ যতগুলো দল আছে সবাই তার স্বার্থ নিয়ে কথা বলতেছে, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা, এই চাহিদার সম্বন্ধে একটা দল আজ পর্যন্ত, আমরা তো রিক্সা চালাইতেছি রাস্তাঘাটে, একটা কোনো দল আজ পর্যন্ত বললো না যে তেলের দাম কমাও, চালের দাম কমাও, নিত্য প্রয়োজনীয় দাম কমাও। কোনো একটা দল বললো না আজ পর্যন্ত। সবাই আছে নিজ নিজ নিয়ে স্বার্থ নিয়ে সংস্কার করো, সংস্কার করো। আরে ভাই, যেটা প্রতিদিন সকাল হলে যে কিনে খাইতে হয় চাল ডাল তেল, সেটার দামে তো কমায় না সরকার। দিন দিন যে আয় বলে না পেঁয়াজ 120 টাকা, চাল কিনতাম 60 টাকা, সেই চাল হয়ে গেল 2 টাকা 70 টাকা। যতগুলা দল আছে সবাই নিজ স্বার্থ নিয়ে আছে পাগল। জিনিসের দাম নিয়ে আজ পর্যন্ত দেখলাম না এই জায়গায় কেউ জিনিসের দাম নিয়ে একটা আন্দোলন করলো। মানুষের যে মৌলিক চাহিদাটা, এই চাহিদা নিয়ে কেউ কথা বলে না। তাহলে আমরা যাবো কার কাছে বলেন আপনি? আমরা যাবো কার কাছে? আমরা এই ফরিয়াদ নিয়ে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার দিকে কড়া পদক্ষেপ করা উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। তার পরিবর্তে সমন্বয়করা যাতে নতুন দল তৈরি করে ক্ষমতায় আসতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনূস, আর নিজে তলায় তলায় বাটপাড়ি করে যাচ্ছেন। একটা উদাহরণ দেখা যাক। বাংলায় যে ফুলকপির দাম 2 টাকা, ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়। এটা আপনার সরকারও জানে, কিন্তু আমরা এই যে নতুন করে এক দল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজকে দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, কোথাও কোথাও এটা সমাধান হয়নি, কিন্তু গ্রেফতার হচ্ছে না। এই যে ডিটার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এইটা তো চলবার কোনো কারণ নাই। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোন গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখন জুত মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ কত পরিষ্কার নেই আর কি, সরকারের চোখ কত পরিষ্কার নেই আর কি। পত্র পত্রিকার রিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয়? যত বলা যায় তত ভালো, একটু সতর্ক হবে সবাই। একে বলে শিয়ানা অন্ধ। প্রকাশ্য রাস্তায় চাঁদাবাজি চলছে, আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছেন না কেন? কারণ তাদের চোখ অত পরিষ্কার নয়। এটা কি সরকার চলছে নাকি ইয়ার কি হচ্ছে? বাংলাদেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী মানুষ এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করেন কি করে? নোবেলজয়ী ডক্টর ইউনূসের আরো একটি বক্তব্য শুনুন, আর এই বক্তব্যই প্রমাণ করে দেবে তিনি কিসের নোবেল পেয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন।
এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজে কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হবার কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে বলুন দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। মাস চারেক আগে ইউনূস সরকারের সমালোচনা করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। তিনি একটি দামি কথা বলেছিলেন, তাবলিগ জামাত পরিচালনা করা আর সরকার পরিচালনা করা এক বিষয় নয়। সেই কথা ইউনূস সাহেব নিজেও জানেন। এনজিও চালানো আর সরকার চালানো এক বিষয় নয়, তারপরেও তিনি গদি আঁকড়ে বসে আছেন। বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়েছে, তার সঙ্গে খাড়ার ঘা দিয়েছেন ইউনূস। নতুন বছরের 90টির বেশি পণ্যে ট্যাক্স বাড়িয়েছে সরকার। মোবাইল রিচার্জ থেকে ফল, খাদ্যপণ্যে ট্যাক্সের মাত্রা বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। সরকারের এই সিদ্ধান্তের ফলে জীবনদায়ী জরুরি ওষুধের দাম বেড়েছে অনেকটাই। অর্থাৎ নতুন বছরে জনগণের পকেট কাটা শুরু। আর ইউনূস সাহেব কি করেছিলেন? ক্ষমতায় আসার পরেই আলাদিনের জিনকে বলে নিজের ট্যাক্সের 666 কোটি টাকা কর মুকুব করিয়ে নিয়েছিলেন। এমনকি গ্রামীণ কল্যাণ ট্রাস্টে যাতে আগামী 5 বছর পর দিতে না হয় তারও নির্দেশিকা জারি করে দিয়েছিলেন। আসলে অঙ্কটা দাঁড়ালো, সরকারের কোষাগারের যে টাকা তিনি আইনের অপব্যবহার করে নিজের পকেটে পুরেছেন, সেই টাকা ট্যাক্সের মাধ্যমে জনগণের ঘাড়ে ফেলে দিলেন। একেই বলে টাকা পাচারের তেলে সমাধি। জন্ম নিচ্ছে আশ্চর্য জন্তু। এনজিওর মতো দেশ চালাচ্ছেন ইউনূস সাহেব। অনেকটাই এসএসসিতে ব্যাঙের পাচকতন্ত্র পড়ে মানুষের কিডনি অপারেশন করতে গেলে যা হয়, ইউনূস সাহেব তাই করছেন। বাংলাদেশে নাকি সরকার চলছে। যারা সরকার চালানোর কোনো কৌশলই জানেন না, তারা সরকার ব্যবস্থার সংস্কার করছেন, বলা ভালো শল্য চিকিৎসা করছেন। আর যে অন্তর্বর্তী সরকার সংস্কার করছে, তারাই রাতকানা, বর্ণান্ধতা, শিয়ানাকানা, বাটপার কালা রোগে আক্রান্ত। তারা যদি নতুন বন্দোবস্তের অপারেশন করেন, তাহলে কি হবে? গাধার কান, ভেড়ার চোখ, আরশোলার লিভার, উটের পা, হাতির লেজ, আরও কত কি জুড়ে এক বিচিত্র আশ্চর্য জন্তু তৈরি করবেন না তো? আর তা দেখে ইউনূস সাহেব বলে উঠবেন, বাহ। 5ই আগস্টের পর দেশি বিদেশি একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি নিজেই স্বীকার করেছেন তিনি দেশ চালাতে জানেন না। এমনকি তিনি যাদের সঙ্গী করেছেন, তারাও দেশের লিভার, কিডনি, চোখ, নাকের কিছুই বোঝেন না। অথচ তারা অপারেশন থিয়েটারে ঢুকে যে যার মতো কাঁচি চালিয়ে যাচ্ছেন। আরেকটি সুস্থ সবল মানবদেহকে বিচিত্র ইতর প্রাণীতে তৈরি করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে এই বিরল অভব্যতামির খেলা কবে শেষ হবে, হয়তো ঈশ্বরই জানে। ছাত্ররা দায়িত্ব নিব, একটা দল গঠন করবো, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হয়েছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব কি আমার কি পাগল হয়েছেন? আর এরা নির্বাচন করবো, 300 আসনে প্রার্থী দিব। আপনার জাকের পার্টিও তো 300 আসনে প্রার্থী দেওয়ার মনোযোগ্যতা আছে, কিন্তু ছাত্রকে 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে। ছাত্ররা বাংলাদেশের 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব। এই ব্যবস্থা নাই। আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না। মাহমুদুরও মান না, অনেক জনপ্রিয় লোক না, পার্লামেন্টে যায়, এমপি নির্বাচিত হয়। অনেক আছে না, জুনায়েদ সাকি অনেক জনপ্রিয়, কিন্তু নির্বাচিত হয়। আপনার ওই যে জনপ্রিয় হইলেই যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হবেন, আপনি কইছে কি? সারজিস আলম জনপ্রিয় বর্তমানে, এ কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো, একটা প্রার্থী হইলো, এমপি হইব? আপনার ওই এমপি হওয়ার মতো জনপ্রিয় হয়নি। আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই। বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা, ঠিক আছে, এটা ফেসবুকের নেতা, কিন্তু এরা ওই জনগণের নেতা না। আপনি মাঠে যান, ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না, প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিজ্ঞেস, আরে ভাই হিরো আলম আছে না,
হিরো আলমের পিছনে অনেক মানুষ দৌড়ে, ঠিক আছে, মূলত মানুষের টোল করে, হ্যাঁ টোল করে, হিরো আলম তো পার্লামেন্টের সদস্য হইব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।